হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা যে শতকরা পার্সেন্টেজের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আলোচনা করছি, ঠিক আছে। আজ আমাদের এটা সেকেন্ড পার্ট, ঠিক আছে, দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে কী কী আলোচনা করব, দ্বিতীয় পার্টে সেকেন্ড পার্টে কী কী আলোচনা করছি আমরা আগে আলোচনা করেছি, ঠিক আছে। যত ধরনের আমাদের এই পার্সেন্টেজের টাইপের ম্যাথ আছে, ঠিক আছে, একটা সিলেবাস একটা, ঠিক আছে, সমস্ত ধরনের টাইপের আমরা আলোচনা করছি। এখান থেকে আমরা আরও পরবর্তী যে আমাদের সেকেন্ড স্টেপে কী করবো, এখান থেকে একটু মডারেট ধরনের, এর থেকে একটু কঠিন ধরনের কেউ প্র্যাকটিস করব। এগুলো আমাদের পরীক্ষা আসার মতো ইজি থেকে মডারেট ধরনের আছে, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন আছে। দেখো, প্রথম পরীক্ষা আমাদের যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আমাদের এসএসসি জিডি থেকে, ঠিক আছে, ডব্লিউপি কেপি যে কোনো পরীক্ষায় কিন্তু এই ম্যাথগুলো আমাদের আসবে, ঠিক আছে। ডব্লিউপি, ঠিক আছে, কেপি, এসএসসি জিডি এবং রেলওয়ে এনটিপিসির পরীক্ষাতেও খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন কি, একজন পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে সে 50 নম্বরের জন্য ফেল করেছে। অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়েছে ওই পরীক্ষাতেই, ঠিক আছে, করে 10 নম্বর কি পেয়েছে, বেশি পেয়েছে। ভালো করে দেখো, পার্সেন্টেজ মানে কি, মোট 100, ধরো মোট নম্বর কত, মোট 100%-এ পরীক্ষা হয়েছে, মোট পার্সেন্টেজ মানে কত, 100%। একজন কি করেছে, 30% নম্বর পেয়েছে, এই 100-র মধ্যে কত পেয়েছে, 30%। আর একজন কি পেয়েছে, 42% পেয়েছে, কিন্তু এই যে 30% পেয়ে ফেল করেছে কত নম্বরের জন্য, 50 নম্বরের জন্য ফেল করেছে, মানে কি -50। যদি 50 বেশি পেতো তাহলে কী করতো, পাস করে যেত। এই -50 আছে, কিন্তু 42% নম্বর পেয়ে কী করেছে, 10 নম্বর বেশি পেয়েছে, মানে কি +10 আছে, ঠিক আছে। এ কম পেয়েছে 50 নম্বর, এই 10 বেশি পেয়েছে। তো বুঝতে পারলাম। দেখো, এই একই কিন্তু পরীক্ষা, সেই সেম পরীক্ষা। এই পেয়েছে 100-র মধ্যে 30 ধরো, এই পেয়েছে কত, 42। তাহলে এদের মধ্যে দেখো পরিষ্কার বুঝতে পারছি এদের ডিফারেন্স কত, 50 কম পেয়েছে, কী পেয়েছে, 5 নম্বর থেকে, ঠিক আছে, 5 নম্বর ধরো এটা একটা আছে, এই 10 বেশি পেয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি 30% 42%, ঠিক আছে। আর এদের মধ্যে ডিফারেন্স কত, 42 আর 30, এদের মধ্যে কত পার্সেন্ট ডিফারেন্স, 12% ডিফারেন্স। এই 12% পার্থক্য মানে কত নম্বর, এই 12% পার্থক্য মানে কত নম্বর বেশি, এই 50 কম, ধরো এটা ধরো 5 নম্বর, ধরো এটা 5 নম্বর, এই 50 কম পেয়েছে, আর এখান থেকে 10 বেশি পেয়েছে। ধরো এটা আমাদের ভূমি, ধরো এটা আমরা যেখানে বাস করি, ধরো এটা মাটি আমাদের ভূতল, এখান থেকে 50 কম, মানে নিচের দিকে 50 মাইনাস, আর এখান থেকে 10 মিটার ধরো উপরে আছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে, 10 আর 50-এর ডিফারেন্স কত, দেখো এখান থেকে এই জায়গায় ধরো আমাদের মাটির ভূতল 50 কম মাইনাস, আর উপরে কত, 10 মিটার ধরো উপরে আছে কেউ, তাহলে এর মধ্যে ডিফারেন্সটা কত, 10 আর 50, দেখো 60 ডিফারেন্স না। তাহলে এই 60 নম্বর ডিফারেন্স মানে কত, 12%। এই 12% মানে কত নম্বর, 60 নম্বর, ঠিক আছে। আমাদের বের করতে মোট নম্বর কত, মোট নম্বর মানে কত, মোট নম্বর সবসময় কত, মোট নম্বর মানে 100%। এই যে আমরা 100% ধরে নিচ্ছি মোট নম্বর, তাহলে 12% মানে যদি 60 হয়, তাহলে 1% মানে কত, 60/12। আর আমাদের 100% মানে মোট নম্বর, তাহলে 100% মানে কত, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 100% মানে কাটাকুটি করলে কত হবে, 5, 5 একে 500। তাহলে মোট নম্বর কত হবে, মোট নম্বর হবে আমাদের কত, 500। বোঝা গেল শর্টকাট কীভাবে করবো এইভাবে, তাই বোঝা গেল, বুঝতে পারছো তো কীভাবে করলাম। পরবর্তী দেখো, মানে কি 5 নম্বর, এটা তো ভূতল আমাদের, কেউ বললো 20% বেশি, 20 নম্বর বেশি পেয়েছে, কেউ 10 নম্বর কম পেয়েছে, তার মানে কত ডিফারেন্স, 20 আর 10-এ 30। যদি বলতো এটা 5 নম্বর, এখান থেকে কেউ 20 বেশি পেয়েছে, কেউ বললো এখান থেকে 30 বেশি পেয়েছে, তার মধ্যে কত ডিফারেন্স হবে, দেখো এই 20 বেশি ওপরের দিকে, আবার 30 বেশি, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত, এদের মধ্যে ডিফারেন্স কিন্তু 10। বুঝতে পারছো কেন তো 10, তাহলে এটা হচ্ছে ব্যাপার। পরবর্তী দেখো, একজন পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করেছে, 18 নম্বর জন্য ফেল, আর কী করেছে, 37% নম্বর পেয়ে কত পেয়েছে, 5 নম্বর থেকে 12 নম্বর কী পেয়েছে, বেশি পেয়েছে। তাই পরিষ্কার সেই টোটাল পরীক্ষার্থী যদি আমাদের টোটাল নম্বর যদি 100 হয়, মোট নম্বর কত, 100 যদি হয়, এই 100% যদি হয়, এই একজন পেয়েছে কত, 32%, আর একজন কত পাবে, একজন পেয়েছে 37%, তাই তো। এবার এ কী পেয়েছে, 18 নম্বর কম, এ ফেল করেছে মানে কম পেয়েছে, আর এ কী পেয়েছে, 12 নম্বর বেশি পেয়েছে, ঠিক আছে। দেখো এটা প্লাস এটা মাইনাস, তখন কী করে দিয়েছি, যোগ করে দিয়েছি, তাই তো। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, 37 আর 32, এদের মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট, এদের মধ্যে ডিফারেন্স 5%। এই 5% মানে কত নম্বর, 5% মানে কত নম্বর, এই 18 কম আর 12 বেশি, তার মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে 18 আর 12 ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 30 নম্বর, তাই তো। তাহলে এই 5% মানে কত নম্বর, 30 নম্বর, মনে থাকবে 5% মানে 30 নম্বর। আমাদের বের করতে মোট পরীক্ষা কত, 100%। তাহলে 100% মানে কত, তাহলে 5% মানে যদি 30 হয়, তাহলে 1% মানে কত, 30/5। আমাদের বের করতে মোট নম্বর মানে 100% কত হবে, 100/5 গুণ, ঠিক আছে, 30/5 গুণ, এটা 5 দিয়ে কাটাকুটি করে 5 গুণ 100, তাহলে 3 দুগুণে 6, 600 নম্বর। তাহলে মোট নম্বর কত পরীক্ষায়, 5 নম্বর কত, 600, মনে থাকবে 600 নম্বর। কীভাবে করলাম,
যখন এটা দুটো একই সেম জিনিস হবে তখন কী করবো, বিয়োগ করবো। ঠিক আছে, সহজ নিয়ম। দুটো যদি আলাদা, একটা প্লাস একটা মাইনাস, এটা কম একটা বেশি, তখন কী করবো, যোগ করবো। ঠিক আছে, এটা আমাদের সহজ নিয়ম। পরবর্তী দেখো, একটি কলেজে 40% ছাত্র বাংলা পড়ে, 30% ইংরাজি পড়ে। ঠিক আছে, সব কিন্তু পড়ে। 10% উভয় বিষয় পড়ে। বলেছে কতজন বাংলা ও উভয় কোনোটাই পড়ে না, না বলেছে। তাহলে দেখো আমাদের একটু সহজ নিয়ম। ধরো এটা আমাদের বাংলা, এটা আমাদের ইংরাজি, এটা হচ্ছে বাংলা, এটা আমাদের কি ইংরেজি। ঠিক আছে, এটা বাংলা পড়ে কত, 40%। ঠিক আছে, এটা ইংরাজি পড়ে কত পার্সেন্ট, 30%। আর 10% কী করে, উভয় পড়ে। এই উভয় মানে কি, মাঝে যেটা থাকবে, যেটা দুটোর মধ্যে থাকে, এই 10% দুটোই পড়ে। তাহলে দেখো 40% যদি বাংলা পড়ে, 40%, তার মধ্যে 10% কি, দুটোই আছে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র বাংলা কত আছে, 40 থেকে 10 বাদ, তাহলে কত হবে, 30%। আমাদের ইংরেজি পড়ে কত, 30%, তার মধ্যে এই 10% কি, বাংলা ইংরেজি দুটোই পড়ে, তাই শুধুমাত্র ইংরেজি পড়ে কত পার্সেন্ট, 20%। তাই তো। এবার দেখো বলছে কতজন পড়ে না, টোটাল ধরো সেই টোটাল মোট কত, 100%। তাহলে দেখো এখানে শুধুমাত্র বাংলা পড়ে 30%। ঠিক আছে, শুধুমাত্র ইংরাজি পড়ে কত পার্সেন্ট, 20%। আর দুটো বিষয় পড়ে ক পার্সেন্ট, 10%। তাই তো। তাই টোটাল এটা বাংলা পড়ে, এটা ইংরাজি পড়ে, এটা কি উভয় বিষয় পড়ে। তাহলে ভালো করে দেখো টোটাল কত পার্সেন্ট, 60% কী হচ্ছে, কোনো না কোনো বিষয় পড়ে। বলছে কতজন ছাত্রছাত্রী কোনোটাই পড়ে না। তাহলে টোটাল আমাদের 100%, তার মধ্যে 60% পড়ে, তাহলে পড়ে না কত পার্সেন্ট, এটা আমাদের মোট, তার থেকে এটা হচ্ছে পড়ে 60%, তাহলে 40% কী হবে, নিশ্চয়ই পড়ে না। তাই তো। তাহলে 100 থেকে এই 60 বাদ দিলে 40 হলো। বোঝা গেলো কীভাবে করলাম। তাহলে এই উভয়টা 10, এইভাবে আমরা করব ছক করে। না হলে পরে আমাদের একটা সূত্র, সেটা মনে রাখতে হবে, এটা সবচেয়ে সহজ। একটু ভালো করে দেখো, 10% উভয় বিষয় পড়ে, লিখে নিলাম 10%। 40% বাংলা পড়ে, তাহলে শুধুমাত্র বাংলা পড়ে কত, এই 10 বাদ দিয়ে দিলাম 30%। 20% কী পড়ে, 30% ইংরাজি পড়ে, তার মানে 10% যদি আমাদের এই দুটো বিষয়ের মধ্যে আছে, ঠিক আছে, তাহলে আমাদের শুধুমাত্র ইংরাজি কত, 20%। তাহলে শুধুমাত্র বাংলা, শুধুমাত্র ইংরাজি, আর উভয় বিষয় 10। ঠিক আছে, তাহলে মোট আমাদের পাস পড়ে কতজন, 60% পড়ে। তাই পড়ে না কত, উভয় বিষয় পড়ে না কতজন, তাই কোনোটাই পড়ে না, 40%। ঠিক আছে, এটা বাংলাও পড়ে 20%, এটা ইংরাজিও পড়ে 10%, দুটোই পড়ে, তাহলে কোনোটাই পড়ে না কত পার্সেন্ট, তাহলে আমাদের 40%। বুঝে গেল। পরবর্তী দেখো, খুব ভালো, একই রকম, একই সেম। বলেছে এক শ্রেণীতে 50% ইংরাজিতে পড়ে। ঠিক আছে, 50% কী পড়ে, ইংরাজিতে পড়ে। এটা কিন্তু উভয় বিষয়। ঠিক আছে, এটা ভালো করে দেখো, এটা হচ্ছে ইংরাজি, এটা ইংলিশ, এটা কি আছে, অঙ্ক। ঠিক আছে, 50% কী বলেছে, ইংরাজিতে পড়ে, 40% ইংরাজিতে ফেল করে। ঠিক আছে, 50% ইংরেজিতে, 40% অঙ্কে ফেল করে, 20% উভয় বিষয়ে কী করে, ফেল করে। কিন্তু সব কিন্তু সেম একই আছে, ফেল করে। ঠিক আছে, 20% কী করে, উভয় বিষয়ে ফেল করে। তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল করে কত, সে একই নিয়ম, 50% ইংরেজিতে ফেল করেছে, 20% দুটোর মধ্যে, মানে এর 50-এর মধ্যে 20 আছে, তাই 20টা যদি আমরা বাদ দিই তাহলে কত থাকবে, শুধুমাত্র ওই 30% যারা ইংরেজিতে ফেল করে। অঙ্ক ফেল করে 40%, কিন্তু অঙ্ক আর এই উভয় বিষয়টা কি, অঙ্কের মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে 20 যদি বাদ দিয়ে দিই কত থাকবে, 20%। 20% কী হবে, শুধুমাত্র অঙ্ক। ঠিক আছে, শুধুমাত্র দেখো, শুধুমাত্র ওটা। বোঝা গেল। এটা হচ্ছে দুটোর মধ্যে বিষয়, শুধুমাত্র অঙ্ক 30, শুধুমাত্র ইংরাজি 30, শুধুমাত্র অঙ্ক কত, 20। এবার দেখো এটা হচ্ছে কী করে, ফেল করে। এগুলো কি ফেল হলো, বলেছে কতজন উভয় বিষয়ে পাস করে। আমরা জানি মোট কত, 100%, মোট 100%। তাই দেখো ফেল করে আগে বের করিনি, ফেল করে কত, ইংরাজিতে 30, ম্যাথ কত, 20, আর উভয় বিষয়ে কত, 20। ঠিক আছে, তাহলে একটু ভালো করে দেখো, এখানে আমাদের কত পাচ্ছি, 50 আর 20, 70। এই 70% কী করে, ফেল করে। তাহলে 100-র মধ্যে আমাদের 70% কী করেছে, ফেল করেছে। ঠিক আছে, বলছে তাহলে কত বিষয়, উভয় বিষয় পাস করেছে কতজন, তাহলে 100-র মধ্যে যদি 70 জন ফেল করে, তাহলে পড়ে থাকবে কত, 30%। তাহলে 30% কী হবে, পাস করবে। এটা আমাদের 70% ফেল, টোটাল 100-র মধ্যে 70 ফেল, তাহলে পাস করে কত, 30%। বোঝা গেল কীভাবে করলাম। পরবর্তী দেখো, একটি শ্রেণীতে 52% বাংলায় পাস করে, এত পার্সেন্ট ইংরেজিতে পাস করে, এত বিষয় উভয় পাস করে, তাহলে কতজন উভয় বিষয়ে ফেল করে। তাহলে একই নিয়মে করতে হবে, সেই একই সেম জিনিস, এটা তোমরা নিজেরা করবে। এটা বাংলা, এটা তো ইংরাজি, উভয় বিষয় আছে 12, তাহলে এখানে তো আমাদের মুখোমুখি হয়ে যাচ্ছে কত, 40%। এটা আমাদের কত পার্সেন্ট হবে, 30%। এগুলো কিন্তু সব কি, এবার সব পাস, এটাও কিন্তু পাস, সব কিন্তু এক জিনিস হবে, এটাও পাস, এটাও কিন্তু পাস। এই যদি আমরা পাস পেয়ে যাই, তাহলে ফেল পেয়ে যাবো, 100 থেকে 5 বাদ দিলে ফেল পেয়ে যাবো। তাই তো, 100 থেকে আমরা যদি 5 যদি বাদ দিয়ে দিই, তাহলে ফেলটা পেয়ে যাবো। সব কিন্তু আমাদের সেম আনতে হবে এখানে। ঠিক আছে, তাহলে কিন্তু হবে। এবার যদি আমাদের ফেল বের করতে বলে, তাহলে 5 দেখবো, যদি আমাদের 5 বের করতে বলে, তাহলে আমরা ফেল দেখবো।
তাহলে এখানে একই রকমভাবে আমরা করবো, ঠিক আছে? এটা কমেন্টে তোমরা জানাবে। পরবর্তী দেখো, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরাজিতে, 80% অঙ্কে পাশ করেছে। যদি 10% উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? একটু ভালো করে বোঝে, অঙ্কটা বোঝার আছে। বলেছে 85% ইংরেজিতে, 80% অঙ্কে পাশ করেছে। 10% উভয় বিষয়ে কী করেছে? ফেল করেছে। একটু ভালো করে দেখো, 10% উভয় বিষয়ে কী করেছে? ফেল করেছে। তার মানে দেখো, মোট যদি আমাদের 100% হয়, মোট আমাদের ধরো 100%, মোট কত? 100। বলেছে কোনো পরীক্ষার্থী 85% ইংরাজিতে কী করেছে? পাস করেছে। 85% ইংরাজিতে পাস, 85% কী করেছে? ইংলিশে কী করেছে? পাস। তাহলে 100-র মধ্যে যদি 85% ইংরাজিতে পাস করে, তাহলে ইংরেজিতে ফেল করবে কত? 15%। ইংরেজিতে আমাদের ফেল করেছে, এটা 15% ফেল করেছে ইংরেজিতে, তাই তো? ইংলিশে ফেল করেছে। মোট আমাদের সেই 100। ভালো করে বোঝো। অঙ্কে পাস করেছে কত? অঙ্কে পাস করেছে 80%। তাহলে অঙ্কে আমাদের ফেল করবে কত? 20%। এটা হচ্ছে অঙ্কে ফেল। অঙ্কে আমাদের ফেল করেছে কত? 20%। বোঝা গেল? আমাদের উভয় বিষয়ে ফেল করেছে কত? উভয় বিষয়ে ফেল করেছে কত? উভয় বিষয়ে ফেল করেছে কত? উভয় বিষয়ে ফেল কত? 10%। ঠিক আছে? উভয় বিষয়ে কিন্তু ফেল। আমাদের বের করতে হবে পাস, সেই জন্য আমরা ফেলগুলো দেখে নিলাম। ঠিক আছে? যেটা বলবে তার আমরা উল্টোটা করবো, তাহলে আমাদের সহজ হবে, তাই তো? আমাদের বের করতে হবে কি? পাস। আমাদের প্রশ্ন চেয়েছে পাস, আমাদের সেজন্য ফেল করে নিলাম। তাহলে 100-র মধ্যে আমাদের মোট 100 জন 85% ইংলিশে কী করেছে? পাস করেছে। তাহলে ফেল করবে কত? ইংলিশে 15%। 100-র মধ্যে 80% পাস করেছে অঙ্কে, তাহলে ফেল করবে কত? অঙ্কে 20%। উভয় বিষয়ে ফেল করেছে কত? বলে দিচ্ছি 10%। তাহলে দেখো, একটু সেই ছবি আঁকিয়ে নিই আমরা। উভয় বিষয়ে কত? 10% ফেল। আমাদের এখানে অঙ্কে এখানে আমাদের কত পাচ্ছে? 15% ফেল, তাই তো? তাহলে শুধুমাত্র ইংলিশে ফেল কত? শুধুমাত্র ইংলিশে ফেল 5%। শুধুমাত্র আমাদের ম্যাথে ফেল কত? ম্যাথে আমাদের ফেল করেছে কত? 20%। তাহলে এই 10 যদি বাদ দিতে কত? ম্যাথে শুধুমাত্র ফেল কত? 10। তাহলে ভালো করে দেখো, মোট আমাদের ফেল কত? মোট আমাদের ফেল কত? 10 10 20 25% কী করেছে? মোট আমাদের ফেল 25% কী আছে? ফেল আছে। একটা দুটো বা উভয় বিষয়ে আমাদের ফেল আছে কত? 25% ফেল। ঠিক আছে? আমাদের বলেছে শতকরা কতজন তাহলে উভয় বিষয়ে পাস করেছে, তাহলে মোট আমাদের কত পার্সেন্ট? 100। তাহলে 25% যদি আমাদের ফেল হয়ে যায়, তাহলে আমাদের পাস হবে কত? তাহলে পাস হবে কত? 75%। ঠিক আছে? 75% কী হবে? পাস হবে। মনে থাকবে, 75% আমাদের কী হবে? পাস হবে। বোঝা গেল? সহজ নিয়ম। পরবর্তী দেখো, কোনো একটা শহরে বর্তমান জনসংখ্যা এত। ঠিক আছে? জনসংখ্যা বৃদ্ধির হার যদি 2% করে হয়, 3 বছর পর কত হবে? দেখো, এখানে একটা বুঝতে হবে, বর্তমান ধরো জনসংখ্যা আমাদের 100 জন। যদি আমাদের 2% হলেও বৃদ্ধি পায়, তাহলে 1 বছর পরে কত হবে? 102 হবে। আবার যদি বলে 1 বছর পরে আবার কত বাড়বে? 102 হবে। সেই যেটা থাকবে তার উপর 2%, তারপর আবার কত হবে? 102 হবে 100-র ওপর, তাই তো? তার মানে কি, এই জনসংখ্যা বাড়া মানে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। তো প্রথম ধরো আমাদের 100 ছিল, পরের বার 1 বছর পরে গিয়ে 102 হবে। এই 102-এর ওপর আবার কিন্তু 2% বাড়বে। ঠিক আছে? যেটা বার হবে তার উপর, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ হয়। এটা আমাদের চক্রবৃদ্ধি সুদের মধ্যে পড়ে, তাই তো? জনসংখ্যা তো প্রথমে 100 ছিল, 110 বছর পরে গিয়ে ধরো 2 বছর পরে গিয়ে কত হলো? 120 হলো। সেই 120-র ওপর কিন্তু আবার বাড়বে, তাই তো? জনসংখ্যা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হয়। তাহলে এখানে সিস্টেমটা এরকম। এটা আমাদের ধরো ক্যালকুলেশন করলে এটা আমরা পেয়ে যাবো, এই 0 0 কাটাকুটি করবো, এখানে আমাদের ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। এটা ধরো প্রশ্নটা আমার সহজ দিয়েছে। ধরো বললো বর্তমান জনসংখ্যা ধরো তোমার বলে দিল কত? তোমার বললো 1000 জন। বর্তমানে কত? বর্তমান লোক সংখ্যা কত? 1000। বলেছে জনসংখ্যা বৃদ্ধির হার, এই আরের পার্সেন্টেজ ধরো 10%। তাহলে 3 বছর পর কত হবে? কীভাবে করব? একই নিয়ম। এটা আমাদের ক্যালকুলেশন দেখো সহজ হবে অনেক। আমাদের প্রশ্ন যেমন থাকবে, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো। তাহলে 1000 যদি থাকে, কত হবে? 10% যদি বৃদ্ধি পাই, তাহলে কত হবে? 100, 110। আবার কত বছর হবে? 110। আবার কত হবে? যে কটা বলবে সে কটা আমরা বসিয়ে দেবো। 3 বছর বলি 3 বছর। এবার দেখো, এই দুটো শূন্য কেটে দিচ্ছি, এই শূন্য একটা কেটে দিলাম, এই শূন্য একটা কেটে দিলাম, তাই তো? টোটাল 4টে শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। বুঝেছো? তাহলে দেখো 11 11 11, তাহলে কত হচ্ছে? 11 11 গুণ করলে কত? 121। আর 11 গুণ করলে কত হবে? 1331, তাই তো? তাহলে আমাদের কত হবে? 1331 জন। ঠিক আছে? ক্যালকুলেশন আমাদের করতে হবে, এটা ঠিক সেম একই নিয়মে। বোঝা গেল? যদি বলে কতজন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে কতজন বৃদ্ধি পেয়েছে? আমাদের 1331 হলো, ছিল আমাদের 1000, তাহলে কতজন বৃদ্ধি পেয়েছে? 331 জন। ঠিক আছে? এগুলো কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারে হবে। পরবর্তী দেখো, ঠিক একই প্রশ্ন, কোনো একটা শহরের বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে এত, 6 বছর 6% বৃদ্ধি পায়, 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? একই রকমভাবে দেখো, বর্তমান যদি 100 থাকে, 6% বৃদ্ধি পায়, তাহলে আমাদের কী হবে? কত হবে? 100-র মধ্যে 6 যদি কমে, তাহলে কত হবে? এখন 94% হবে, তাই তো? 94% হবে। মানে আগে কী ছিল? নিশ্চয়ই বেশি ছিল, তাই তো? ভালো করে বোঝো, এখন যদি আমাদের 100 থাকে,
আগে নিশ্চয়ই কী ছিল, আমাদের বেশি ছিল, কারণ কমার পরে তো এটা বলছে বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পায়, মানে 100 যদি থাকে কত হবে, 106 হবে, তাই তো, বৃদ্ধি পায় বলছে, তাহলে কত হবে, 106 হবে, মানে এখন যদি আমাদের 100 থাকে 1 বছর পরে কত হবে, 106 হবে, সহজ নিয়ম, তাই তো। তাহলে দেখো এখানে আমাদের যদি এটা ধরো আমি এটা আমাদের কত বলেছে, এটা 14,000, এটা আমার বলেছে এটা কত, এটা আমাদের 3 বছর পর বলেছে, বর্তমান মানে এখন, বর্তমানে এখন, তাই 3 বছর আগে, 3 বছর আগে নিশ্চয়ই কম ছিল, তাই তো। তার মানে এটা কীভাবে করবো, 3 বছর আগে কম ছিল, কম ছিল মানে উপরে কী হবে, ছোটোটা হবে, উপরে হবে 100, এখন হবে নিচে হবে কত, 106, কারণ কি কম হবে আগে, মানে কি আগেরটা পেতে কম পাবো, এটা একই রকম হবে, উপরে 100 হবে, নিচে কত হবে, 106 হবে, উপরে কত হবে, 100 হবে, নিচে কত হবে, 106 হবে। এবার কাটাকুটি করবো, কাটাকুটি করে আমরা পাবো, ঠিক আছে, এটা হবে আমাদের 3 বছর আগে। এটা সহজ নিয়ম যদি আমরা করি দেখি, ধরো বললো বর্তমান জনসংখ্যা, বর্তমান ধরো বলে দিল 729, ঠিক আছে, প্রতি বছর হ্রাস পায় কত, 10%, ঠিক আছে, 3 বছর সময় বলেছে, 3 বছর, ঠিক আছে, বলে দিল 3 বছর আগে কত ছিল, আগে কত ছিল সেটা আমাদের বের করতে হবে। কীভাবে করবো, ঠিক একই রকম, ধরো 729, এটা এখন এখন 10% কী পারে, বৃদ্ধি পায়, এটা ধরো এটা বলেছে হ্রাস পায়, 10% বলেছে হ্রাস পায়, হ্রাস পাওয়ার পর ধরে বলছে এত, তাহলে আগে কত ছিল, তাহলে এটা বর্তমান, তাহলে দেখো হ্রাস পাওয়া মানে কি, এখন যদি 100 থাকে কত হবে, 1 বছর পর গিয়ে 90 হবে, 100 থাকলে বর্তমানে যদি 100 থাকে এটা পরে গিয়ে কত হবে, 90 হবে, তাই তো, ভালো করে বোঝো। তাহলে এটা ছিল 729, এটা এখন, এখন মানে এই 729, এটা কত এখন, মানে কি 9 মানে এটা, তাহলে 10 মানে কত, তার মানে 90 মানে যদি 100 হয় তাহলে 90 যদি এটা হয় তাহলে 100 মানে কত, তাই তো। কেন বুঝতে পারছো তো কেন হবে, কারণ কি যখন কমে যাচ্ছে, এখন যদি 10 বছর হয় প্রতি বছর কমে, তাহলে নিশ্চয়ই কমবে, আগে কি ছিল, বেশি ছিল, আগে আমরা বের করছি, সেজন্য বেশিটা কি 100-র উপরে থাকবে, কমটা নিচেই থাকবে, ঠিক আছে, এটা কমন সেন্স দিয়ে বুঝতে হবে। তো এই শূন্য, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য, শূন্য কেটে দিলাম। এবার দেখো 9কে এটাতে কাটি আমরা হবে 8 নং 72, 81, এই 9কে যদি এটাতে কাটি কত হবে, 9 হবে, ঠিক আছে, এই 9কে যদি কাটি কত হবে, 1 হবে, তাহলে উপরে দেখো পড়ে থাকছে 10 গুণ 10 গুণ কত, 10, তাহলে কত হবে, 1000, ঠিক আছে। দেখো স্বাভাবিক তো, আগে আমাদের যদি 1000 থাকে এখন কত হবে, 729 হবে। এগুলো শর্টকাট আছে, আমরা সহজে করতে পারবো, ঠিক আছে। পরবর্তী দেখো, দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বাড়ালে দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয়। সংখ্যা প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত দেখো, বলেছে দুটি সংখ্যা আছে, প্রথমটিকে 10% 20% বৃদ্ধি করলে, প্রথম ধরো একটা সংখ্যা আছে এক্স, এই সংখ্যাটা যদি 20% বৃদ্ধি করি কত হবে, 120/100, এবং দ্বিতীয় ধরো একটা সংখ্যা আছে ওয়াই, এই সংখ্যাটা 10% যদি কমায় কত হবে, 90/100, দিয়ে বলছি দুটো সংখ্যা সমান, তাহলে দুটো সমান সমান দিয়ে দিলাম, এটা উপর নিচে 0 0 কেটে দিলাম, এটা 0 0 কেটে দিলাম, ঠিক আছে। আরও সহজ হতো, নিচেই 0 0 ছিল, এটা আমার নিচেই, এর নিচে 100, এর নিচেও 100, তাহলে এই 100 100 কী করবো, কেটে দিলাম, এখানে 0 ছিল, এখানে 0 0 কেটে দিলাম, এখানে 3 দিয়ে 4, 3 দিয়ে কত, 3 3 9, তাহলে এক্স গুণ 4 সমান সমান ওয়াই গুণ কত, 3 হয়ে গেল। তাহলে এক্স বাই ওয়াই অনুপাত বের করতে হবে, তাহলে কত হবে, 3/4, ঠিক আছে, 3 এর পাশে 4 চলে যাবে, তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে, এক্স ইস টু ওয়াই কত হবে, 3:4, মনে থাকবে 3:4, এক্স ও ওয়াই প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে, কত হবে, 3:4, মনে থাকবে 3:4, বোঝা গেল, 3:4। পরবর্তী দেখো, চিনির দর 40% বৃদ্ধি পায়, কোনো গৃহস্থ চিনির ব্যবহার 25% কমালেন, এতে গৃহস্থের চিনি বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রেলের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন। বলেছে চিনির দর মানে চিনির দাম 40% বৃদ্ধি পায়, ভালো করে বোঝো, এটা ধরো এটা এখন মানে বর্তমান, এটা হচ্ছে পরবর্তীতে, বর্তমান ধরো চিনির দাম 100 টাকা যদি থাকে, এটা ধরো দাম মূল্য 100 টাকা যদি থাকে, পরে দাম কত হবে, 40% যদি বৃদ্ধি পায় দাম হবে কত, 140 টাকা, স্বাভাবিক। বলেছে চিনির ব্যবহার 25% কমে, ধরো ব্যবহার ও ধরো আগে 100 কেজি করতো, এখন 25% যদি কমে তাহলে এখন ক কেজি করবে, 75 কেজি ব্যবহার করবে, স্বাভাবিক, তাই তো। বলছে গৃহস্থের খরচ কত, দেখো আগে 100 টাকা ছিল, 100 কেজি ব্যবহার করতো, এখন দাম কত, 140 টাকা কেজি, এখন ক কেজি ব্যবহার করে, 75 কেজি ব্যবহার করে, ঠিক আছে। তাই দেখো এই আগের খরচ আর এখন খরচ, তাই দামের সাথে যে ব্যবহার কেজিটা গুণ করি, মোট খরচ পাবো, এই দুটো গুণ করলে কত হবে, 100 গুণ 100, এখানে কত পাবো, 140 গুণ 75, তাহলে এই খরচে আমরা অনুপাত পাবো, ভালো করে দেখো, এই শূন্য কেটে দেবো দুপাশে, এখানে 100কে কাটলে পারে 4 হবে, 25 দিয়ে এটা 100কে কাটলে 25 দিয়ে 3 হবে, ঠিক আছে। আর কিছু যাচ্ছে এখানে কত, 4 10 40, 3 3 14 কত, 42, এটা যদি আমরা কাটাকুটি করি কত হবে, 4 দিয়ে কাটলে কত হবে, 4 10
42 হচ্ছে, 4 দিয়ে কাটবে না, 2 দিয়ে কাটলে কত হবে 20, 2 দিয়ে কাটলে কত হবে 21, তাই তো 20 আর 21, ভালো করে বোঝো। আগে আমাদের খরচ হতো কত, আগে আমাদের যদি 20 টাকা খরচ হতো তাহলে এখন খরচ হবে কত 21 টাকা, তাহলে বৃদ্ধি পাচ্ছে নিশ্চয়ই খরচ, কত বৃদ্ধি পাচ্ছে 20 টাকাতে 1 টাকা বৃদ্ধি পাচ্ছে, 20 টাকাতে ক টাকা বৃদ্ধি পাচ্ছে 1 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধির হার কত, তাহলে 20 টাকায় যদি 1 টাকা বৃদ্ধি পায় তাহলে 100 টাকায় ক টাকা, কাটাকুটিগুলি কত হবে 5, তাহলে 5% কী হবে আমাদের বৃদ্ধি পাচ্ছে, বোঝা গেল 5% কী হবে 5% আমাদের বৃদ্ধি পাচ্ছে, বোঝা গেল সহজ নিয়ম কীভাবে করলাম, খুব সহজ। 100 টাকা দাম থাকলে এখন 140 টাকা, আগে যদি 100 কেজি করতো এখন ব্যবহার করছে কমাচ্ছে, কমালে পরে কত 75 কেজি, তাই আগে দাম কত ছিল এত টাকা করে কেজি, 100 কেজির দাম কত এটা এত টাকা, 140 টাকা করে 75 কেজির দাম কত ছিল এত, এখানে আমরা কাটাকুটি করে দিলাম, ঠিক আছে, তাহলে 40 42 কাটাকুটি 20 21, তাহলে 20তে যদি 1 বৃদ্ধি পায় তাহলে 100 কত 5%। পরবর্তী দেখো 1990 সালের প্রথমে জনসংখ্যা এত ছিল 1000 10,000, পরপর 2 বছর এত পার্সেন্ট হারে বৃদ্ধি পেল, তাহলে 1992 সালের শেষে গিয়ে জনসংখ্যা কত হবে, সেই একই নিয়ম দেখো 2 বছর প্রথমে ছিল কত এতজন 10,000, 2% যদি বৃদ্ধি পায় কত হবে 100তে 102 হবে, আবার কি বলেছে 5% বৃদ্ধি পায়, তাহলে 100 যদি থাকে কত হবে 105 হবে, ঠিক আছে, তাহলে আমাদের কত হবে এই শূন্য দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, এটা গুণ করো 102 আর 105 গুণ করে দেখো কত হবে, যেটা হবে সেটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, তাহলে বোঝা গেল কীভাবে করলাম, কোনো অসুবিধা নেই। পরবর্তী চিনির মূল্য 10%, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখো, এটা কিন্তু পরীক্ষা আসার মতো, খুব ইম্পর্টেন্ট। চিনির মূল্য 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 90 টাকায় পূর্বাপেক্ষা 1 কিলোগ্রাম চিনি বেশি কিনতে পারে, ভালো করে বোঝো, এটা হচ্ছে দাম, চিনির দাম, বর্তমান দাম আর পরবর্তীতে দাম, এখন দাম যদি 100 টাকা হয় পরবর্তীতে দাম ক টাকা হবে, 10% কমে যাওয়া মানে কত হবে 90 টাকা হবে, স্বাভাবিক স্বাভাবিক, তাহলে এখানে আমরা অনুপাতটা বের করে নেব, 10 টাকা যদি থাকে এখন কত টাকা হবে 9 টাকা, এটা কিন্তু দাম মূল্য, চিনির মূল্য, ঠিক আছে। এবার পরিমাণ, পরিমাণ মানে কেজি, আগে যদি 9 কেজি কিনতে এখন ক কেজি কিনবে 10 কেজি কিনবে, আমরা কি জানি পরিমাণের সাথে দামের সাথে কি হয়, পরিমাণ কি হয় উল্টো, আমরা জানি যখন আলুর সিজন আসে বাজারে গেলে 100 টাকায় 5 কেজি আলু পাওয়া যায়, যখন আলুর দাম বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন কত হয় 2 কেজি পাওয়া যায়, তার মানে কি দাম বাড়লে জিনিসের দাম পরিমাণ অটোমেটিক কমে যাবে, তাহলে যখন 10 টাকা যখন দাম ছিল তখন ক কেজি পেতাম 9 কেজি, আর যখন 9 টাকা করে কেজি ছিল তখন ক কেজি পাচ্ছি 10 কেজি, বোঝা যাচ্ছে, এটা টাকা, তাই যখন 10 টাকা দাম তখন 9 কেজি পাচ্ছি, আর যখন 9 টাকা দাম তখন ক কেজি পাচ্ছি 10 কেজি, স্বাভাবিক, দাম বাড়লে কম পরিমাণ কমে যাবে, বলেছে এই আগের থেকে এখন তাহলে ক কেজি বেশি পাচ্ছি 1 কেজি বেশি পাচ্ছি, তাই তো এই 1 কেজি, আর বলেছে এখানে প্রশ্ন আমাদের কত বলেছে 1 কিলোগ্রামই বলেছে, তাহলে এই 1 কেজির মাল কত, এই 1 কেজির মান হচ্ছে 1 কেজি, ঠিক আছে। এবার বলেছে 90 টাকায়, তাহলে 90 টাকায় তাহলে 1 কেজির মান যদি 1 কেজি হয় তাহলে 9 কেজির মান 9 কেজি, 10 কেজির মান 10 কেজি, তাহলে আগে ছিল ক টাকায় 90 টাকায়, তাহলে 90 টাকায় ক কেজি পেতো, ও 90 টাকায় প্রথমে পেতো ক কেজি 9 কেজি, তাহলে কত টাকা দাম ছিল 10 টাকা কেজিতে, এই 90 টাকায় ও পরে ক কেজি পাচ্ছে 10 কেজি পাচ্ছে, তাহলে কত করে কেজিতে ক টাকা করে কেজি দাম 10 টাকা করে দাম, বলেছি বর্তমান ও পূর্বের মূল্য নির্ণয় করো, বর্তমান মূল্য দাম কত, বর্তমান ক টাকা 9 টাকা, আর পূর্বের মূল্য ক টাকা ছিল, পূর্বের মূল্য ছিল 10 টাকা, ঠিক আছে, বোঝা গেল কীভাবে করলাম 9 টাকা 10 টাকা কীভাবে করলাম বোঝা গেল। পরবর্তী, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, ঠিক আছে, তার আয়ের 10% সঞ্চয় করে, যদি তার আয় 12.5% বৃদ্ধি পায়, যদি তার আয় কী হয় 12.5% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয়ের পরিমাণ সেই একই থাকে, আগে যে টাকা সঞ্চয় করতো সেই সঞ্চয়ের পরিমাণ কী থাকে একই থাকে, ভালো করে বোঝো, ধরো আগে ছিল আয় ক টাকা 100 টাকা, এটা হচ্ছে তোমার আয়, আগে ছিল ক টাকা 100 টাকা, এ কী করছে 10% সঞ্চয় করে, মানে ব্যয় করে কত, ব্যয় করে 90, সঞ্চয় করে 10%, মানে ক টাকা 10 টাকা, 10 টাকা সঞ্চয় করে 90 টাকা ব্যয় করে, এটা হচ্ছে সঞ্চয়, ঠিক আছে। এখন আয় কত 12.5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হবে 112 টাকা, 112, এখন কি করবে, এখন বলেছে ও সেই সঞ্চয় একই, আগে যে 10 টাকা সঞ্চয় করতো এখন কত সঞ্চয় করে সেই 10 টাকায় সঞ্চয় করে, ঠিক আছে, তাহলে ও খরচ করে কত, ও ব্যয় করে কত, ব্যয় করে কত, তাই 112 টাকা থেকে যদি 10 টাকাও খরচ করে তাহলে ব্যয় করে কত 102 টাকা, তাই তো 102 টাকা 50 পয়সা 2.5, ঠিক আছে, এটাকেও ব্যয় করে খরচ করে, তাই তো খরচ করে, কারণ খরচ থেকে তো খরচ আর সঞ্চয় মিলে কী হয় আয় হয়, তো ওর আয় এত টাকা, এটা আয় এটা ব্যয় এটা সঞ্চয়, ঠিক আছে, বোঝা গেল। এবার বলেছে তাহলে তার ব্যয় শতকরা কত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ভালো করে দেখো, ওর ব্যয় আগে ছিল 90 টাকা, এখন ব্যয় কত 102 টাকা, তাই তো এটা, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে ভালো করে দেখো, আগে ছিল
90 টাকা, এখন 102, 2.5 টাকা, ঠিক আছে। তাহলে এটা বিয়োগগুলি কত হবে? 2, 12.5 টাকা। 12.5 টাকা কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এই এখন ওর ব্যয় কী হচ্ছে? 12.5 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কত শতকরা বলেছে? শতকরা কত বৃদ্ধি পায়? তাহলে 12.5 টাকা বৃদ্ধি পাচ্ছে ক টাকায়? 90 টাকায়। তাহলে 90 টাকায় যদি 12.5 টাকা বৃদ্ধি পায়, এটা করলে কত হবে? 12.5 24, 25/2, 25/2, তাই তো? এটা ডাইরেক্ট আমরা এইভাবে লিখবো। 90 টাকায় বৃদ্ধি পাচ্ছে কত? 25/2 টাকা। তাহলে 100 টাকায় ক টাকা? তাহলে 25/2 গুণ 1/90 সমান গুণ 100। এভাবে আমরা করি, কাটাকুটি করি। 2 দিয়ে কাটলে কত হবে? এই 0 0 কেটে দিই, 2 দিয়ে কাটলে কত হবে? 5 হবে, ঠিক আছে। 5 25 125/9, কাটাকুটি করে কত হবে? 9 1 9, 3 35, 4 9 36, মানে একটু কম হবে, ঠিক আছে। 14 থেকে একটু কম হবে, 14 থেকে একটু কম হবে। বোঝা গেল কীভাবে করলাম? পরবর্তী প্রশ্ন। এক ব্যবসাদার একটি বইয়ের মূল্য দামের ওপর 20% বাড়িয়ে দেয়। প্রথমে বৃদ্ধি করে, পরে আবার সেটির ওপর কী করে? 10% কমিশন দেয়। কমিশন দেওয়া মানে কি? হ্রাস করে, তাই তো? মাইনাস করে। তাহলে মোটের ওপর তার লাভ বা ক্ষতি কত? দেখো, প্রথমে দাম ছিল আমার 100 টাকা। প্রথমে দাম ছিল কত? 100 টাকা। প্রথমে 20% বাড়ায়, তাহলে 20% বাড়ালে কত হবে? 100-তে 120 হবে সবসময়। বৃদ্ধি করা মানে প্লাস হবে। তারপর 10% কমায়, মানে কি? 100 টাকা থাকলে ক টাকা হবে? 10% কম মানে 90 টাকা হবে। এবার দেখো কত হবে? 0 0 2 0 কেটে দিলাম, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলাম, 9 বারং কত? 108। তাহলে 108 টাকা। তাহলে প্রথমে ছিল 100 টাকা, এখন হলো 108 টাকা। তাহলে বৃদ্ধি পাচ্ছে না কম হ্রাস পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ক টাকা? 8%, 8 টাকা। তাহলে 100 টাকায় 8 টাকা তার বৃদ্ধি হচ্ছে, 8%। চালের মূল্য 30% বৃদ্ধি পায়, এক ব্যক্তি পরিবারের চালের খরচ 10% কমিয়ে দিলে তার নতুন খরচ পূর্বের খরচের অনুপাত। ভালো করে বোঝো। আগে দাম ছিল 100 টাকা, বলেছে চালের দাম ছিল আগে কত? মূল্য ছিল 100, এখন দাম কত হবে? 130, 30 টাকা, স্বাভাবিক। এবার বলেছে কি? এটা আমরা অনুপাত করলে কত হবে? এটা করে নাও। এবার বলছি পরিবারের চালের ব্যবহার 10% কমিয়ে দেয়। আগে যদি 100 কেজি ব্যবহার করতো, 100 কেজি যদি করতো, এখন করবে ক কেজি? 10 কেজি কমিয়ে দেবে, মানে 90 কেজি করবে, ঠিক আছে। তাহলে পূর্বের খরচ নতুন খরচের অনুপাত। তাহলে আগে 100 টাকা করে দাম ছিল, 100 কেজির দাম কত পড়তো? এই দুটো গুণ করলে আমরা পাবো আগে 100, এখন 130 টাকা করে দাম। খরচ কমিয়ে দিচ্ছে কত? 10%, 90 কেজি খরচ করছে, তাহলে দাম কত হবে এটা? এবার দেখো পরিষ্কার বোঝো, এটা 100 গুণ 100 এর খরচ, আর 130 গুণ 90 এর খরচ। এই দেখো এর শূন্য একটা কেটে দিচ্ছি, এই 0 এই 0 কেটে দিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকছে 100, এখানে পড়ে থাকছে কত? 13 গুণ 9, 3 9 27, 2, 117। দেখো আগে যদি 100 টাকা খরচ হয়, এখন কত হচ্ছে? 117 টাকা। নিশ্চয়ই বাড়ছে। বলেছে নতুন খরচ ও পূর্বের খরচ। নতুন খরচ কত? নতুন খরচ ও পূর্বের খরচ। তাহলে নতুন খরচ 117, আর আগে খরচ হতো 100। তাহলে এদের অনুপাত কত? 117:100। তাহলে কত হবে? 117:100 মানে এই অনুপাত হবে, ঠিক আছে। বোঝা গেল কীভাবে করলাম? পরবর্তী দেখো, কোনো পরীক্ষায় 5 নম্বর 40%। যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তাই তার মোট পরীক্ষায় নম্বর কত ছিল? ঠিক আছে, বলেছে 5 নম্বর 40%, তাহলে মোট ছিল 100 নম্বর। মোট কত পার্সেন্ট? 100। মোট পরীক্ষা পার্সেন্টেজ নম্বর কত? 100%। 40% পেয়ে পাস করে, ঠিক আছে। 5 নম্বর কত? 5 নম্বর 40। যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তার মানে 140 পেয়েছে, ও ফেল করেছে 20 নম্বরের জন্য, তাহলে 5 নম্বর কত? ও 20 যদি পেয়ে যেত, তাহলে 5 নম্বর কত ছিল? 160। এটা ছিল 5 নম্বর। 5 নম্বর কত? 160। আর এই 160 মানে কত পার্সেন্ট? বলছে 5 নম্বর 40%, তাই তো। তার মানে এই 40% মানে কত নম্বর? 160 নম্বর। বোঝা গেল? ও 140 পেয়েছে, যদি আরও 20 পেত তাহলে ও পাস করে যেত। তাহলে কত পেতে পাস করতে হলে? 160। 160 নম্বর। এই 160 নম্বর মানে কত পার্সেন্ট বলে দিয়েছে? 5 নম্বর 40%। তাহলে 40% মানে যদি 160 হয়, আমাদের বের করতে হবে কত? মোট নম্বর 100% মানে কত? তাহলে এটা কত হবে? 40% মানে কত? উপরে 160, 40% মানে 160, তাহলে 100% মানে কত? ঠিক আছে, কাটাকুটি করলে কত হবে? এটা 4 4 16, 400 নম্বর। ঠিক আছে, মোট নম্বর কত হবে? 400। বোঝা গেল কীভাবে করলাম? পরবর্তী, কোনো পরীক্ষায় 50% পেলে পাস করা যায়। কোনো পরীক্ষার্থী 250 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য পাস করে। 250 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য পাস করে, মানে কি? আগেরটা কী ছিল দেখো, আগেরটা 20 নম্বরের জন্য ফেল করেছে, ঠিক আছে। আর এখানে কী বলেছে? 250 নম্বর পেয়ে ও 50 নম্বরের জন্য ফেল করেছে, মানে কি? এই পাস করেছে, মানে ও 5 নম্বর যা ছিল তার থেকে বেশি পেয়েছে না কম পেয়েছে, এটা বোঝো। ও বেশি পেয়েছে, এটা বুঝতে হবে কিন্তু। 250 নম্বর পেয়ে ও 50 নম্বরের জন্য পাস করেছে, মানে 50 নম্বর ও এক্সট্রা পেয়েছে। 5 নম্বর কত তাহলে? তাহলে ওর 5 নম্বর কত ছিল? 5 নম্বর 250 নম্বর পেয়েছে, 50 নম্বরের জন্য পাস করেছে। তার মানে অরিজিনাল 5 নম্বর ছিল 200 নম্বর,
ও 250 পেয়েছে, মানে 50 নম্বর এক্সট্রা পেয়েছে, এটা বুঝতে হবে। 250 নম্বরের জন্য পাস করে মানে কি এক্সট্রা ও 50 নম্বর পেয়েছে। তাহলে 5 নম্বর কত 200, 5 নম্বর কত 5 নম্বর হচ্ছে 200, কত পার্সেন্ট 50%। তাহলে 50% মানে যদি আমাদের 200 হয়, এই 50% মানে 200 নম্বর যদি হয়, আমাদের বের করতে বলেছে কি 100%, তাই তো আমাদের বের করতে বলেছে কি মোট নম্বর। তাহলে মোট নম্বর কত হবে, মোট নম্বর মানে কত 100%, তাহলে 100% মানে কত হবে 200 যদি 50% মানে যদি 200 হয়, তাহলে 100% মানে কত হবে, এটা কাটাকুটি করলে কত হবে 400। তাহলে মোট নম্বর কত 400 নম্বর, মোট পরীক্ষায় নম্বর কত 400, বোঝা গেল। পরবর্তী, এক ব্যক্তির বেতন 5,000 টাকা, পরপর 3 বছর যথাক্রমে 5%, 10% ও 20% বৃদ্ধি পেলে তার শেষে বেতন কত হবে, সেই একই নিয়ম। বর্তমানে বেতন কত 5,000 টাকা, প্রথমবারে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 5%, তাহলে কত হবে 100তে 105। পরবর্তী কী হবে, পরবর্তীতে আবার 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 100 থাকলে কত হবে 110। তারপর আবার কত হচ্ছে 20% বৃদ্ধি পাচ্ছে, মানে 100তে কত হবে 120। তাই ভালো করে দেখো, এই দুটো শূন্য, তিনটে শূন্য, দুটো একটা তিনটে শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এইটা শূন্য এটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এটা 2 দিয়ে 6, 2 দিয়ে কত 5, 5 দিয়ে এটা কেটে দিলাম, কত হলো এই 5 দিয়ে 5 কেটে দিলাম, এটা 105 দেখো, অসুবিধা নেই। এই 5-এর সঙ্গে এই 5 কেটে দিলাম, তো পড়ে থাকছে কত 105 গুণ 11 গুণ 6। এবার এটা কাটাকুটি করবো, 105 গুণ 6 11 কত 66, এটা গুণ করলে পরে কত হবে, যেটা আমাদের সঠিক উত্তর সেটা হবে, ঠিক আছে। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর সেটাই হবে। 600 হবে কত হবে 6600 যোগ কত হবে 5 6 30, 330, তাহলে কত হবে 6930, ঠিক আছে, এটা আমাদের হবে। বোঝা গেল। এটা ক্যালকুলেশন কীভাবে করতে হবে, একই নিয়ম। পরবর্তী, একটি বইয়ের প্রাথমিক মূল্য এত টাকা, সেই একই ব্যাপার 1250। পরে বলছে কি বলছে, বইটির মূল্য কী করছে পরপর এত পার্সেন্ট হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়া মানে কি কমে যাবে। তাহলে 100 থাকলে কত হবে 90, 100 থাকলে কত হবে 20% কমলে 80, আবার যদি 100 থেকে কত হবে 40% হ্রাস পাওয়া মানে কত হবে 60, ঠিক আছে। এবার কাটাকুটি করবো, দুটো শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এবার 5 দিয়ে 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে কত হবে 5, 4 দিয়ে কাটছে এটা 2 হবে, তাই তো আর কিছু নেই। 5 দোকানে 10, 5 গুণ 2 গুণ 9 গুণ 6, 10 10 6 নং 54, 6 নং 54 মানে কত 54 গুণ 5 দোকানে কত 10, দেখো 5 দোকানে 10, 6 নং কত 54, ঠিক আছে। 54 গুণ 10, তাহলে কত হবে 540 হবে, তাহলে কত হবে শেষের দাম কত হবে 540 টাকা, ঠিক আছে। পরবর্তী, একটি মূর্তির প্রাথমিক মূল্য 500 টাকা ছিল, বলেছে প্রথমে মূল্য দাম ছিল কত 100, এত কত পার্সেন্ট বৃদ্ধি পায় 10%, 20%, সহজ নিয়ম 10% আর 20%। তারপর কি বলেছে শেষে গিয়ে 30% কমে যায়, 30% কমে যায় মানে 100 থাকলে কত হবে 70, তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিচ্ছি, এখানে একটা শূন্য কেটে গেল, আর কিছু নেই আমাদের পড়ে। ওপরে পড়ে আছে কত 5 গুণ 11 গুণ 12 গুণ 7, নিচে কত পড়ে আছে 10, 10 পড়ে থাকলে কোনো অসুবিধা নেই, পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে 5 11 55, 7 12 84, তাহলে 84 আর 55 গুণ করলে কত হবে 4 5 20 শূন্য, তাহলে 2, 5 8 40 42, 5 8 40, 4 5 20 শূন্য, তাহলে 2, 5 8 40 42, ঠিক আছে। 0 2 6 462, 462 শূন্য নিচে 10, এই 10 এই 10 কেটে যাবে কত হবে 462 টাকা হবে, মনে থাকবে 462 টাকা। পরবর্তী, এক ব্যক্তি বেতন পরপর এত পার্সেন্ট বাড়লো, পরে শেষে গিয়ে 10% বেড়ে কত হলো এত হলো। তাহলে দেখো ভালো করে বোঝো, প্রথমে কত হয়েছে 10% 20% কমেছে, শেষে গিয়ে 10% বেড়েছে, বেড়ে কত হয়েছে এত, তাই তো। তাহলে দেখো ভালো করে বোঝো, 990 এটা ছিল, ঠিক আছে। আমরা যদি এক্স ধরে করি তাও সুবিধা হবে প্রথম ব্রাঞ্চে বোঝার জন্য। দেখো ধরো প্রথমে ছিল এক্স টাকা, এখান থেকে করি, প্রথমে ছিল এক্স টাকা, 10% কমে মানে কত হবে 90/100, পরে আবার 20% কমেছে মানে কত হবে 80/100, কমা মানে কি কমবে, তারপর শেষে গিয়ে 10% বাড়া মানে কত 110/100 সমান সমান কত হবে, এটা বলেছে কত বেড়ে কত হয়েছে এত টাকা। তাহলে এখানে তো আমরা কাটবো, এই দুটো শূন্য কেটে গেল, এর সাথে এই শূন্য কেটে গেল, কোনো অসুবিধা নেই। আর কোনো কাটাকুটি যাচ্ছে না, ঠিক আছে। এবার দেখো কত পড়ে আছে এক্স গুণ, এবার আমরা কি করবো এক্সটা শুধু রাখবো, এপাশে নিয়ে যাবো 99, দুটো শূন্য, এখানে কত আছে একটা শূন্য তিনটে শূন্য, তাই তো একের পর তিনটে শূন্য পড়ে চলে যাবে। এখানে শেষে কত আছে 9 8 11, 9 গুণ 8 গুণ 11, এই 9 গুণ 8 গুণ 11, 9 11 দিয়ে কাটলে কত হবে 9 হবে, এই 9 সাথে কেটে যাবে, হয়ে যাবে। তাহলে উপরে পড়ে আছে কত, দেখো উপরে পড়ে আছে কত একের পর, এখানে একের পর দুটো শূন্য, এখানে তিনটে শূন্য, 5টা শূন্য, নিচে কত হবে 8, ঠিক আছে। একের পর 5টা শূন্য, নিচে কত পড়ে আছে 8, 4 দিয়ে কাটলে হবে 2, এখানে 4 দিয়ে কাটলে হবে 25, ঠিক আছে। 25-এর পর তিনটে শূন্য, 2 দিয়ে কাটলে কত হবে
125 এটা, তাই তো? এটা হবে সহজ নিয়ম কত হবে 12500, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা আমরা জাস্ট সহজ নিয়মে করবো, ক্যালকুলেশন শুধু করতে হবে। বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিতে পারলে 15% ছাড় দেওয়া হয়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেলেন, ভালো করে বোঝো। যদি 100 টাকা বিল হয় ও 15% ছাড় পাবে, মানে ছাড় পাবে কত 15 টাকা, ঠিক আছে, ও দিতে হবে কত 85 টাকা, তাই তো? বলেছে 54 টাকা ছাড় পেয়েছে, তার মানে কি এই 15%-এর মান কত 54, এই 15% মান কত 54, তাহলে বলেছে বিলের পরিমাণ কত, তাহলে 15% মানে যদি 54 হয় তাহলে আমাদের বিল কত 100%, সবসময় বিল মানে কত 100%, তাহলে 15% মানে 54 হয়, 100% মানে কত, কাটাকুটি করো 3 5, প্রথমে আমরা 5 দিয়ে কাটবো 3, 5 দিয়ে কাটলে 20, 3 দিয়ে কাটো 3 18 54, 18 দোকানে 36, 360 টাকা, তাই তো? তাহলে বিলের পরিমাণ কত ছিল 360 টাকা। পরবর্তী দেখো, একটি নির্বাচনে 15% ভোটারে ভোট দেয়নি, 15% ভোটার ভোট, আমরা জানি কোনো একটা গ্রামে একটা অঞ্চলে কি হয়, যখন ভোট হয় কিছু লোক ভোট দেয় না, বাইরে থাকে, তারা বাড়ির বাইরে কোনো কারণে ভোট দেয় না। বলেছে রতনবাবু 62.5% ভোট পেয়ে এত ভোটের ব্যবধানে জয়লাভ করেছে, ভালো করে বোঝো। মোট ভোটার কত হয় সবসময় 100%, মোট ভোটার কত 100%, 100% সবসময় 100, 15% ভোট দেয়নি, 15% কী হয়েছে ভোট দেয়নি, ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট 85%, এটা ভোট দিয়েছে, ভোট দাতা, ঠিক আছে, যারা ভোট দিয়েছে, এই যে 85% ভোট দিয়েছে তার মধ্যে তো দুজন ভোট পাবে, কতজন, একজন পেয়েছে 62.5%, তাহলে আরেকজন কত পাবে, 100-র মধ্যে যদি 62.5%, এই 85 যেটা ভোট ছিল এর মধ্যে 62.5 পেয়েছে একজন, তাহলে আরেকজন কত পাবে, তাহলে 100 থেকে 62 বাদ দাও কত হবে 38, 37.5, 62.5 বাদ দিয়ে 37.5%, আর একজন পাবে। এদের মধ্যে যে ব্যবধান বলেছে, এ পেয়েছে 62.5% পেয়ে এত ভোটের ব্যবধানে, এই যে কত ভোট 3400 ভোটের ব্যবধানে জয়লাভ করেছে, মানে এই 62.5 যদি পায় এ পাবে কত 37.5, তাহলে এদের মধ্যে ব্যবধান কত, এদের মধ্যে ব্যবধান 25%, তাই না, 25% ব্যবধান, তাহলে এই 25% মানে কত 3400, এই 25% মানে কত ব্যবধান 3400 ভোটের ব্যবধান, বোঝা গেল, 25% মানে কত ব্যবধান 3400 ভোটের ব্যবধান। মোট ভোটার সংখ্যা সেটা নির্ণয় করতে হবে, তাহলে বোঝা গেল কীভাবে করবো, তাহলে তো মোট ভোটার যদি 100 হয় 15% ভোট দেয়নি, যারা ভোট দিয়েছে তাদের কত 85%, এই যারা ভোট দেবে তাদের মধ্যে তো দুজন পাবে, যারা ভোট দেয়নি তাদের ভোট কি কাউন্ট হবে, তারা হবে না, তারা তো ভোট দেয়নি, তাহলে যারা দিয়েছে 85%, এদের মধ্যে একজন পেয়েছে 62, 62.5, একজন পাবে কত পাবে 37.5%, এই 85-র মধ্যে, এটা কিন্তু বুঝতে হবে, মানে যারা ভোট দেয় তাদের মধ্যেই তো কাউন্ট হয়, এটা স্বাভাবিক নিয়ম। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স কত 25%, এই 25% ডিফারেন্স মানে কি, তাদের মধ্যে ব্যবধান কত 3400 ভোট, তাহলে 25% মানে যদি 3400 হয় তাহলে 100% মানে কত, 25% মানে যদি 3400 হয় তাহলে 100% মানে কত, ক্যালকুলেশন করলে আমরা পাবো 100% মানে কত হবে, 4 দিয়ে কাটলে হবে কত, 4 34 কত 4 4 4 16 6, 3 4 12 রাখে 13, এই এত ভোট, এত ভোট, তাই তো, এত ভোট কি, এই এত ভোট মানে কত এই 85%টা, এত ভোট মানে কত এই 85%টা, কেন, কারণ এই ভোটটাই তো পড়েছে, তার মানে ভোট পড়েছে কত এই 85% মানে কত এই যে 3600, এই 13,600, তাহলে এবার বলছে মোট ভোটার, মোট ভোটার কত এই 85% মানে কত, তাহলে এখন এটা, তাহলে 85% মানে কত, এটা হচ্ছে 1 3 6, এটা 0, আমাদের বের করতে মোট ভোটার, মোট ভোটার কত 100%, তাহলে এখানে কাটাকুটি করবো, 17 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে 17, 5 দিয়ে কাটলে 20, 17 দিয়ে কাটলে কত হবে 17, 17 কত হবে 17 গুণ 6, 17 গুণ 8, 8 যদি করি কত হবে 8, 7 8 56, 6 হাত থাকলো 5, 8 একে 8 5 13, কত হচ্ছে 8 হচ্ছে, তাই তো 8 হচ্ছে, তাহলে 8 দিয়ে কাটলে কত হবে 8 গুণ 20, 8 গুণ 20 মানে কত 8 দুগুণে 16, মানে কত হচ্ছে 16,000 ভোট, তাই মোট ভোটারের কত ছিল 16,000, বোঝা গেল কীভাবে করলাম, এটা কিন্তু খুব ডব্লিউবিসিএস আসা প্রশ্ন, শুধু আমাদের বুদ্ধিটা কাজে লাগাতে হবে, একটুখানি বোঝো, মোট ভোটার যদি 100 হয় 15% ভোট দেয়নি, তাই ভোট দিয়েছে কত 85%, এই যে ভোট দিয়েছে তাদের মধ্যে একজন পেয়েছে 62.5, তাহলে আর একজন কত পাবে 37.5 পাবে, এদের মধ্যে ডিফারেন্স, তাই তো, এদের মধ্যে ডিফারেন্সটা কত, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 25%, এই 25% ডিফারেন্স মানে ব্যবধানটা কত ভোট 3400 পেয়ে গেলাম, তাহলে টোটাল 100% মানে কত পেলাম 13,000, এই ভোটটা কত, এই ভোটটা মানে তো এই 85% যেটা ভোট পড়েছে, তাহলে 85% মান যদি এটা হয় তাহলে আমাদের 100% মান কত হবে, শুধু ক্যালকুলেশনের কিছু নাই, দেখো খুব ভালো প্রশ্ন, কি বলেছে, একটি ভোটে 25% ভোটার ভোট দেয়নি, যারা ভোট দিয়েছে তাদের 2% ভোট বাতিল, যারা ভোট দিয়েছে তাদের 2% ভোট কী হয়েছে বাতিল, বৈধ ভোটের 75% ভোট পেয়ে জয়ী ব্যক্তি এত ভোট পেয়েছেন, ঠিক আছে, ভালো করে বোঝো, বৈধ ভোট, একটু ভালো করে বুঝতে হবে, আমরা ব্যাক ক্যালকুলেশন করবো, ভালো করে বোঝো,
বৈধ ভোটের 75% পেয়েছে, ধরো 75% পেয়েছে, কত পার্সেন্ট? 75%, 75% মানে কত ভোট পেয়েছে বলছে? 9261। ঠিক আছে, বৈধ ভোটের এত পার্সেন্ট পেয়েছে, তাহলে 100% মানে কত বের করি? একটা পাবো। কি বলেছে? যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 2% ভোট বাতিল, মানে কি এ বাতিল হয়ে গেছে, বাতিল হওয়ার পরে যে ভোটটা পেয়েছিল সেটা তো এটো, তার মানে এটা কত পার্সেন্ট? এটা ছিল 98%। এই 98 মানে যদি এত হয় তাহলে 100 মানে কত? ঠিক আছে, এবার দেখো 25% ভোট দেয়নি, মানে কি 25% ভোট দেয়নি মানে এটা কত পার্সেন্ট ভোট ছিল? 75%। তাহলে আমাদের 100 মানে কত বের করতে হবে। ঠিক আছে, এখানে তো আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে, ভালো করে বোঝো। এবার একটু পরিষ্কারভাবে বুঝি, দেখো মোট ধরো ভোটার 100, মোট ভোটার কত? 100, 25% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত? ভোট দিয়েছে কত? ভোট দিয়েছে কত? 75%। এই যে 75% ভোট দিয়েছে তার মধ্যে কি বলেছে? 2% ভোট কি বাতিল হয়েছে, মানে এর 2%, এই 75-এর 2% কি? 75-এর 2% বাতিল। 75-এর যদি 2% যদি বাতিল হয়ে যায়, কিন্তু 2 কিন্তু বাতিল নয়, 75 যে ভোট ছিল এই 75-এর মধ্যে 2%, এটা বুঝতে হবে, 2%। 75-এর মধ্যে 2 বাদ দিলাম 73, এটা কিন্তু নয়। 75-এর মধ্যে 2% ভোট বাতিল, তাহলে পড়ে থাকবে যেটা, সেটা ধরো এটা পড়ে থাকবে। ঠিক আছে, 74 হোক 73 হোক, জায়গাটা পড়ে থাকবে, সেই ভোটের মধ্যে একজন পাবে 75%, সেই 75% মানে কত? 9261। বোঝা গেল? 9261 ভোট। তাহলে এখানে পরিষ্কার সেটাই, এই 75% মানে কত? 9261। তাহলে 100% মানে কত? এটা পাবো। সেই ভোটটা কি? সেই ভোটটা হচ্ছে যে বাতিল হওয়ার পরের ভোটটা, বাতিল হয়ে গেছে 2%, তাহলে 98 মানে এটা, তাহলে 100 মানে কত? পেয়ে গেলাম। ব্যাক ক্যালকুলেশন করো, প্রথম 75%, তাহলে 75 মানে এটা, 100 মানে কত? তারপর রয়েছে 2% ভোট বাতিল, তাহলে 98 মানে এত, তাহলে 100 মানে কত? তারপর হচ্ছে 25% ভোট দেয়নি, তাহলে 75 মানে এত, তাহলে 100 মানে কত? শুধু একটু ব্যাক ক্যালকুলেশন করো, পেয়ে গেলাম। এখান থেকে ক্যালকুলেশন করে আমার যেটা হবে সেটা হবে সঠিক উত্তর। ক্যালকুলেশন করবে, কোনো অসুবিধা নেই, কাটাকুটি করবে 3, এটা হবে 4। ঠিক আছে, এটা ক্যালকুলেশন হবে 4, এটা হবে কত? 3। ঠিক আছে, 3 3 কত হবে? 9। ঠিক আছে, 3 3 কত হবে? 9, 9 দিয়ে কাটাকুটি এটা যাবে, 6 2 8 রেখে 9, এটা কাটাকুটি যাবে, 9 1 9, 3 9 27। ঠিক আছে, 9 2 18, 8 81, 9 9 81। ঠিক আছে, এটা কাটাকুটি করবে। ঠিক আছে, এখানে কাটাকুটি করে দেখবো আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটা কত হবে বলো তো? এখানে 1029 হবে। ঠিক আছে, এটা কাটাকুটি করবে, তোমাদের ক্যালকুলেশন চলে আসবে। পরবর্তী, 2 প্রার্থীর একটি নির্বাচনে এক প্রার্থী বৈধ ভোটের এত পার্সেন্ট, এটা কিন্তু এনটিপিসিতে আসা প্রশ্ন, একটা খুব ভালো প্রশ্ন। একটি নির্বাচনে এক প্রার্থী বৈধ ভোটের 48% ভোট পেয়েছে, 18% ভোট অবৈধ। যদি মোট ভোটারের সংখ্যা এত হয় তাই অপর প্রার্থী কত ভোট পেয়েছে? দুজন প্রার্থী আছে, একজন বৈধ ভোটের 48% পেয়েছে, টোটাল যদি 100% ভোট থাকে, একজন যদি 48% পায় তাহলে আরেকজন কত পার্সেন্ট পাবে? 52% পাবে। সঠিক নিয়ম। বলেছে 18% বৈধ, 18% ভোট অবৈধ, মোট ভোটারের এত পার্সেন্ট, মোট ভোটার এত, তাহলে 100 মানে কত? এত। তাহলে মোট ভোটার যদি এত হয় তার মধ্যে 18% ভোট কি অবৈধ, তাহলে বৈধ ভোট কত? এই যে প্রার্থী যারা পায় তারা কি বৈধ ভোট পায়, মানে যেটা সঠিক ভোট। তাহলে দেখো মোট ভোটার কত? এত, এর মধ্যে 18% ভোট অবৈধ, তাহলে বৈধ ভোট কত পার্সেন্ট? বৈধ ভোট কত? 82%, তাই তো? তাহলে মোট 82% ভোটও পেয়েছে, 100-র মধ্যে কত ভোট পেয়েছে? 82% ভোট বৈধ, বৈধ ভোট হবে এত। এই বৈধ ভোটের একজন পেয়েছে কত? 48%, তাহলে আর একজন কত পার্সেন্ট পাবে? 52%। ঠিক আছে, শর্টকাট বোঝো। তাহলে মোট যদি 100% ভোট হয়, 100% মানে এত, তাই তো? তার মধ্যে কি বলেছে? 18% ভোট অবৈধ, মানে বৈধ ভোট কত? এটা হচ্ছে বৈধ ভোট। তাহলে বলেছে বৈধ ভোটের মধ্যে একজন পেয়েছে 48%, তাহলে আরেকজন কত পাবে? অপর প্রার্থী কত পাবে? 52% পাবে, তাহলে 100-র মধ্যে 52। এবার এই দুটো শুনে কেটে দাও, কোনো অসুবিধা নেই। এখানে 25 দিয়ে কাটলে 7, 25 দিয়ে কাটলে কত হবে? 4, 4 13 কত? 52, আর কোনো কিছু যাচ্ছে না, তাহলে 7 গুণ 13 গুণ 82, এটা কাটাকুটি করে কত? 7 13 91 গুণ 82, তাহলে 82 গুণ 91 কত হবে? 2 1 2, 8 1 8, 9 2 18, 8 হাতে 1 1, 8 9 72 1 73, কত হবে? 8 8 16, 6 হাতে 1 4, 7462, 7462। বোঝা গেল? শুধু একটু ভাবতে হবে, খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, পরীক্ষা আসার মতো প্রশ্ন। দেখো মোট ভোটের বলেছে 48% পেয়েছে একজন, আর একজন পেয়েছে তাহলে 52%, বলছে 18% ভোট অবৈধ, এটা বোঝা। ওই অবৈধটা যেগুলো ভোট দেয়নি সেগুলো বাদ দিয়ে করতে হয় কাউন্ট সবসময়। তাহলে মোট ভোটার এতজন, তার মধ্যে 18% অবৈধ, তাহলে বৈধ কত? 82%, তাহলে 100-র মধ্যে 82% বৈধ। যে বৈধ ভোট হলো এই ভোটটারই তো একজন পাবে কত? 48%, তাহলে একজন কত? 52%, তাহলে এটারই 52% আমরা কাউন্ট করলাম।
ঠিক আছে, এবার ক্যালকুলেশন। ঠিক আছে, খুব ভালো কিন্তু প্রশ্নগুলো ছিল, ভালো করে আমরা এটা প্র্যাকটিস করবো। অবশ্যই আমাদের স্ট্র্যাটেজিকের আরও যে টপিকগুলো রয়েছে অবশ্যই ভালো করে তোমরা ক্লাসগুলো দেখো, অবশ্যই বন্ধুদের মধ্যে ভালো ভালো করে ক্লাসটা শেয়ার করো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।